ভারত আইনসভা লেজিসলেচার ইন ইন্ডিয়া ভারতীয় পার্লামেন্ট দি ইন্ডিয়ান পার্লামেন্ট ভারতীয় সংবিধানের পঞ্চম অংশ পার্ট 5-এ ভারতের কেন্দ্রীয় আইনসভাকে পার্লামেন্ট বলে অভিহিত করা হয়েছে। পার্লামেন্টের গঠন কম্পোজিশন অফ দ্য পার্লামেন্ট সংবিধানের ৭৯ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের দুটি কক্ষ নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়েছে। পার্লামেন্টের দুটি কক্ষকে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বলা হয়। উচ্চকক্ষের নাম রাজ্যসভা কাউন্সিল অফ স্টেটস এবং নিম্নকক্ষের নাম লোকসভা হাউস অফ দ্য পিপল। ভারতের রাষ্ট্রপতি ব্রিটেনের রাজা বা রানীর মতোই পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। সুতরাং বলা যায় ভারতের কেন্দ্রীয় আইনসভার তিনটি অংশ রয়েছে, যথা ১ রাষ্ট্রপতি, ২ রাজ্যসভা এবং ৩ লোকসভা। রাজ্যসভার গঠন পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা অনধিক ২৫০ জন সদস্য নিয়ে গঠিত হবে বলে সংবিধানে বলা হয়েছে। ২০০১ সালে ৮৪তম সংবিধান সংশোধন আইন ২০২৬ সাল পর্যন্ত এই সংখ্যা অপরিবর্তিত রাখার ব্যবস্থা করেছে। রাজ্যসভার সদস্যদের মধ্যে ১২ জন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হন। মনোনীত সদস্যদের সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চারুকলা প্রভৃতি বিষয় পারদর্শী হতে হয়। অবশিষ্ট ২৩৮ জন সদস্য অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৪৫। প্রতিটি অঙ্গরাজ্যের বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচন করেন। প্রতিটি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভার প্রতিনিধি নির্বাচনের জন্য একটি করে নির্বাচক সংস্থা ইলেকটোরাল কলেজ গঠিত হয়। এই নির্বাচক সংস্থার সদস্যরা একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুযায়ী রাজ্যসভার প্রতিনিধিদের নির্বাচন করেন। রাজ্যসভার সদস্যরা ৬ বছরের জন্য নির্বাচিত হন। প্রতি ২ বছর অন্তর ১/৩ সদস্যকে অবসর গ্রহণ করতে হয় এবং ওই একই সংখ্যক নতুন বা পুনর্নির্বাচিত সদস্য তাদের স্থলাভিষিক্ত হন। চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কার্য সম্পাদন করেন। তিনি সভার কার্য পরিচালনা করেন এবং সভাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তাঁর হাতেই ন্যস্ত রয়েছে। তবে লোকসভার অধ্যক্ষ স্পিকার কয়েকটি ক্ষেত্রে যেরূপ বিশেষ ক্ষমতা ভোগ করেন, রাজ্যসভার চেয়ারম্যানের সেরূপ কোনো ক্ষমতা নেই। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো বিল অর্থবিল কিনা তা নিয়ে বিরোধ দেখা দিলে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের এরূপ কোনো ক্ষমতা নেই। তাছাড়া পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে অধ্যক্ষই সভাপতিত্ব করেন। বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান লোকসভার অধ্যক্ষের মতোই মাসিক ১,২৫,০০০ টাকা বেতন ছাড়াও পেনশন ও নানা রকম ভাতা পান। চেয়ারম্যানের অনুপস্থিতিতে সভার কার্য পরিচালনা করার জন্য রাজ্যসভার সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে রাষ্ট্রপতি হিসেবে কার্য পরিচালনাকালে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান পদে আসীন থাকতে পারেন না। লোকসভার গঠন লোকসভা হল পার্লামেন্টের নিম্নকক্ষ। লোকসভা অনধিক ৫৫২ জন সদস্য নিয়ে গঠিত হতে পারে। লোকসভার সদস্যদের ৩ শ্রেণীতে ভাগ করা যায়, যথা ১ অঙ্গরাজ্যসমূহের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, ২ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং ৩ রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্যবৃন্দ। অঙ্গরাজ্যসমূহের নির্বাচিত ছাড়া রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে ২ জন ভারতীয়কে লোকসভার সদস্য হিসাবে মনোনয়ন করতে পারেন। প্রতিনিধির সংখ্যা অনধিক ৫৩০ এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নির্বাচিত প্রতিনিধির সংখ্যা অনধিক ২০ হবে। তা বর্তমানে লোকসভার মোট সদস্য সংখ্যা হল ৫৪৫। এদের মধ্যে ৫৩০ জন হলেন রাজ্যগুলির নির্বাচিত প্রতিনিধি এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের প্রতিনিধির সংখ্যা হল ১৩।
৮৪তম সংবিধান সংশোধনের ২০০১-এর মাধ্যমে ২০২৬ সাল পর্যন্ত লোকসভার সদস্য সংখ্যা অপরিবর্তিত রাখার এবং ৯৫তম সংবিধান সংশোধনের ২০০৯-এর মাধ্যমে ২০২০ সালের ২৫শে জানুয়ারি পর্যন্ত লোকসভা নির্বাচনে তপশিলভুক্ত জাতি ও উপজাতিগুলির জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া রয়েছেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ২ জন ইঙ্গ ভারতীয় সদস্য। লোকসভার সদস্যদের সাধারণ কার্যকালের মেয়াদ হল ৫ বছর। তবে এই মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন। আবার জরুরি অবস্থার সময় তিনি লোকসভার কার্যকালের মেয়াদ প্রতিবার ১ বছর করে বৃদ্ধি করতে সক্ষম। লোকসভার প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্যে থেকে একজন অধ্যক্ষ ও একজন উপাধ্যক্ষ নির্বাচন করেন। অধ্যক্ষের অবর্তমানে উপাধ্যক্ষ অধ্যক্ষের যাবতীয় কার্য সম্পাদন করেন। পার্লামেন্টের সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতা। রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অন্যন্য ৩০ বছর বয়স্ক হতে হবে এবং আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট যে যোগ্যতা স্থির করে দেবে প্রার্থীকে সেই সব যোগ্যতার অধিকারী হতে হবে। তাছাড়া ১৯৫১ সালে প্রণীত জনপ্রতিনিধিত্ব আইন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট অব ১৯৫১ অনুসারে জম্মু ও কাশ্মীর বাদে ভারতের যে কোনো রাজ্য থেকে রাজ্যসভার জন্য নির্বাচন প্রার্থীকে সংশ্লিষ্ট রাজ্যের যে কোনো লোকসভা কেন্দ্রের ভোটদাতা হতে হয়। রাজ্যসভার সদস্য হতে গেলে যেসব যোগ্যতা থাকা প্রয়োজন, লোকসভার সদস্য হতে গেলেও প্রার্থীকে কেবল বয়স ছাড়া সেই সব যোগ্যতার অধিকারী হতে হয়। লোকসভার ক্ষেত্রে প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে অন্তত ২৫ বছর। ১. কেন্দ্র বা রাজ্য সরকারের অধীন লাভজনক কোনো পদে অধিষ্ঠিত ব্যক্তি। ২. আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বলে ঘোষিত ব্যক্তি। ৩. দেউলিয়া ব্যক্তি। ৪. ভারতীয় নাগরিক নয় কিংবা বিদেশী নাগরিকতা অর্জনকারী অথবা বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী কোনো ব্যক্তি এবং ৫. পার্লামেন্ট কর্তৃক প্রণীত উভয় কক্ষের সদস্যপদের অযোগ্যতা নির্ধারণকারী কোনো আইনের আওতাভুক্ত কোনো ব্যক্তি পার্লামেন্টের সদস্যপদের অযোগ্য বলে বিবেচিত হন। ১০২ নং ধারা। আবার ১৯৫১ সালে প্রণীত জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে ১. নির্বাচন সংক্রান্ত অপরাধ বা নির্বাচনে দুর্নীতিমূলক কাজের জন্য কোনো আদালত বা নির্বাচন ট্রাইব্যুনাল ইলেকশন ট্রাইব্যুনাল কর্তৃক অপরাধী বলে সাব্যস্ত কোনো ব্যক্তি। ২. কোনো অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডিত এবং ২ বছরের বেশি কারাবাস করেছেন এমন ব্যক্তি। ৩. আইন কর্তৃক নির্ধারিত সময় ও পদ্ধতি অনুযায়ী নির্বাচনী ব্যয় সংক্রান্ত হিসাব প্রদানে ব্যর্থ কোনো ব্যক্তি। ৪. দুর্নীতি অথবা আনুগত্যহীনতার অপরাধে সরকারি চাকরি থেকে বরখাস্ত কোনো ব্যক্তি এবং ৫. সরকারি আর্থিক স্বার্থ জড়িত রয়েছে এমন কোনো সংস্থার ডিরেক্টর অথবা ম্যানেজিং এজেন্ট কিংবা কোনো লাভজনক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তি এবং সরকারি চুক্তি গভর্নমেন্ট কন্ট্রাক্ট বা সরকারি কার্য বাস্তবায়নের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি পার্লামেন্টের সদস্য পদের অযোগ্য বলে বিবেচিত হন। ১৯৮৫ সালে ৫২তম সংবিধান সংশোধনী আইনে বলা হয়েছে যে ১০ম তফসিল শেডিউল অনুসারে কোনো ব্যক্তি পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য থাকার অযোগ্য বলে বিবেচিত হলে তিনি আর পার্লামেন্টের সদস্য থাকতে পারবেন না। ১০২ নং ধারা। ১০ম তফসিল অনুসারে কোনো রাজনৈতিক দলের সদস্য পার্লামেন্টের সদস্যপদ তখনই হারাবেন যদি তিনি স্বেচ্ছায় ওই রাজনৈতিক দলের সদস্যপদ ত্যাগ করেন অথবা তিনি যে রাজনৈতিক দলের সদস্য সেই দলের কোনো নির্দেশের বিরোধিতা করে সভায় ভোট দান করেন কিংবা ভোটদানে বিরত থাকেন। তাছাড়া রাজনৈতিক দল কর্তৃক মনোনীত হননি এমন কোনো নির্বাচিত সদস্য নির্বাচনের পরে যদি কোনো রাজনৈতিক দলে যোগদান করেন তবে তাকেও সদস্যপদ হারাতে হয়। আবার পার্লামেন্টের যে কোনো কক্ষের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো সদস্য মনোনীত হওয়ার ৬ মাসের মধ্যে কোনো রাজনৈতিক দলে যোগদান করলে তার সদস্যপদও বাতিল হয়ে যাবে। তাছাড়া ১৩ জুলাই ২০১৩ সালের ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। ওই রায়ে বলা হয়েছে যে এখন থেকে সাংসদ অথবা বিধায়করা যে কোনো আদালতে ফৌজদারি মামলায় ২ বছর বা তার বেশি শাস্তিযোগ্য ধারায় দোষী সাব্যস্ত হলে তাদের আইনসভার সদস্যপদ খারিজ হয়ে যাবে। একইভাবে জেলবন্দি কোনো ব্যক্তি ভোট দিতে এবং নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। এই রায়দানের কয়েক মাস পরে ২০১৩ সালের ৪ অক্টোবর রাঁচি সিবিআই আদালত পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় রাষ্ট্রীয় জনতা দলের সর্বোচ্চ নেতা লালু প্রসাদ যাদবকে ৫ বছরের জেল ও ২৫৯ টাকা জরিমানা করে। তার সাংসদ পদ খারিজ হয়ে যায় এবং আগামী ১১ বছর কারাবাস, ৫ বছর ও পরের ৬ বছর অর্থাৎ ২০২৪ সালের পর্বে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
তাছাড়া জনতা দল ইউএর সাংসদ জগদীশ শর্মার 4 বছর জেল ও লাখ টাকা জরিমানা হয়। এর দুদিন পূর্বে মেডিকেল কেলেঙ্কারিতে কারাদণ্ড লাভ করে একই পরিণতি হয় কায়েসের রাজ্যসভার সাংসদ রশিদ মাসুদের। অধিবেশন, বেরুন, ভাতা ইত্যাদি। রাষ্ট্রপতি হলেন পার্লামেন্টের অবিচ্ছেদ্য অংশ। তিনি পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন আহ্বান করতে, মৌকুফ রাখতে কিংবা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করতে পারেন। তিনি পার্লামেন্টের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেন। প্রয়োজন মনে করলে তিনি পার্লামেন্টের যে কোনো কক্ষে বাড়ি প্রেরণ করতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে লোকসভার একটি অধিবেশনের সমাপ্তির পর 6 মাস অতিক্রান্ত হওয়ার পূর্বেই পরবর্তী অধিবেশন আহ্বান করতে রাষ্ট্রপতি বাধ্য থাকেন। পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের বেতন, ভাতা ইত্যাদি একই রকম হয়ে থাকে। 2010 সালের অগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক প্রণীত একটি আইন অনুসারে বর্তমানে উভয় কক্ষের প্রতিটি সদস্যের মাসিক বেতন 16,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 50,000 টাকায় দাঁড়িয়েছে। তাছাড়াও তারা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা লাভ করেন। বর্তমানে সবকিছু মিলিয়ে পার্লামেন্টের একজন সদস্যের পেছনে বছরে 20 লক্ষাধিক টাকা ব্যয়িত হয়। আবার তাদের মাসিক পেনশন 8,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20,000 টাকা হয়েছে। ক্ষমতা ও কার্যাবলী। ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে তত্ত্বগতভাবে পার্লামেন্ট প্রভূত ক্ষমতার অধিকারী। পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলী হল আইন প্রণয়ন লাজাতে অনম। আইন প্রণয়ন করাই হল পার্লামেন্টের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাজ। সংবিধানে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়গুলিকে 3টি তালিকাভুক্ত করা হয়েছে, যথা কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। সংবিধানের 7ম তপশিলে বর্ণিত এই 3টি তালিকার মধ্যে বর্তমানে কেন্দ্রীয় তালিকাভুক্ত 100টি বিষয়ে পার্লামেন্ট এককভাবে আইন প্রণয়ন করার অধিকারী। প্রতিরক্ষা, মুদ্রা ব্যবস্থা, বৈদেশিক ঋণ, বার সাপো প্রভৃতি বিষয় হল কেন্দ্রীয় তালিকার অন্তর্ভুক্ত। আবার কৃষি, জনস্বাস্থ্য, জনশৃঙ্খলা, স্থানীয় স্বায়ত্তশাসন প্রভৃতি 61টি রাজ্য তালিকাভুক্ত বিষয়ে রাজ্য আইনসভাগুলি এককভাবে আইন প্রণয়ন করতে পারে। বিবাহ, শিক্ষা, সামাজিক বীমা, চুক্তি প্রভৃতি 52টি বিষয় বর্তমানে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত। এই সব বিষয়ে কেন্দ্রীয় আইনসভা এবং রাজ্য আইনসভাগুলি পৃথক পৃথকভাবে আইন প্রণয়ন করতে পারে। তবে যুগ্ম তালিকাভুক্ত কোনো বিষয়ে পার্লামেন্টের আইনের সঙ্গে রাজ্য আইনসভা প্রণীত আইনের বিরোধ বাঁধলে পার্লামেন্টের আইন কার্যকর হবে এবং রাজ্য আইনসভা প্রণীত আইনের যে অংশ অসামঞ্জস্যপূর্ণ হবে তা বাতিল হয়ে যাবে। তাই বলা যায় যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে কার্যত পার্লামেন্টই আইন প্রণয়নের অধিকারী। তাছাড়া অবশিষ্ট বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতাও পার্লামেন্টের হাতে অর্পিত হয়েছে। আবার একতে জরুরি অবস্থা বলবৎ থাকলে, খতে কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা ঘোষিত হলে, গতে আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্তাদি পালনের জন্য কিংবা ঘতে 2 বা ততোধিক রাজ্য আইনসভার অনুরোধক্রমে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে। অর্থ সংক্রান্ত বিষয় ছাড়া অন্য সব বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার সমান ক্ষমতার অধিকারী। যে কোনো সরকারি বিল পার্লামেন্টের যে কোনো কক্ষে উত্থাপিত হতে পারে। একটি কক্ষে গৃহীত হওয়ার পর বিলটিকে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করা হয়। অর্থ বিল ছাড়া অন্য বিলে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করতে পারেন কিংবা নাও পারেন। ইচ্ছে করলে তিনি বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতেও পারেন। তবে পার্লামেন্টের উভয় কক্ষ পুনর্বিবেচনার পর সংশ্লিষ্ট বিলটিকে রাষ্ট্রপতির কাছে দ্বিতীয়বার প্রেরণ করলে তাতে তিনি সম্মতি জ্ঞাপন করতে বাধ্য থাকেন। মন্ত্রিসভা গঠন ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্যকে মন্ত্রীপদে নিয়োগ করতে পারেন। সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি মন্ত্রীপদে নিয়োগ করেন। প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন। তার পরামর্শক্রমে রাষ্ট্রপতি পার্লামেন্টের সদস্যদের মধ্য থেকে অন্যান্য মন্ত্রীকে নিয়োগ করে থাকেন। অবশ্য প্রধানমন্ত্রীকে যে লোকসভার সদস্য হতেই হবে এমন কোনো বিধিচরণ নেই। আবার পার্লামেন্টের সদস্য নন এমন কোনো ব্যক্তিকেও রাষ্ট্রপতি মন্ত্রিসভায় সম্মান দিতে পারেন। কিন্তু মন্ত্রিসভায় আসার পর তাকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য হতেই হবে। পার্লামেন্টের আস্থা হারালেই মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। পার্লামেন্টের আস্থা বলতে কার্যত লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনকেই বোঝায়। আবার কোনো সরকারি বিল লোকসভায় প্রত্যাখ্যাত হলে মন্ত্রিসভা সংশ্লিষ্ট কক্ষের আস্থা হারিয়েছে বলে ধরে নেওয়া হয়। এরূপ ক্ষেত্রে পদত্যাগ করা ছাড়া মন্ত্রিসভার সামনে কোনো বিকল্প থাকে না। সর্বোপরি নির্ধারিত ও সম্পাদিত কার্যাবলীর জন্য মন্ত্রিসভাকে যৌথভাবে লোকসভার কাছে দায়িত্বশীল থাকতে হয়। এদিক থেকে বিচার করে বলা যায়
যায় যে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রাজ্যসভা অপেক্ষা লোকসভার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা। তত্ত্বগতভাবে পার্লামেন্ট শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। প্রশ্ন জিজ্ঞাসা, প্রস্তাব উত্থাপন, বিতর্ক, কোনো বিলের ওপর আলোচনা, নিন্দাসূচক প্রস্তাব গ্রহণ, অনাস্থা প্রস্তাব উত্থাপন প্রভৃতির মাধ্যমে পার্লামেন্টের সরকারি ও বিরোধী দলের সদস্যরা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করেন। তাছাড়া সরকারি প্রতিশ্রুতি কমিটি অর্থাৎ কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্সেস, ভারী হিসাব নিরীক্ষা কমিটি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি, আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি অর্থাৎ এস্টিমেটস কমিটি প্রভৃতির রিপোর্টের উপর বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমেও পার্লামেন্ট মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। অর্থ সংক্রান্ত ক্ষমতা। অর্থ সংক্রান্ত বিষয়ে লোকসভার একক প্রাধান্য সুপ্রতিষ্ঠিত। যে কোনো অর্থ বিল কেবল লোকসভাতেই উত্থাপিত হতে পারে। কোনো বিল অর্থ বিল কিনা তা নিয়ে মতবিরোধ দেখা দিলে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন লোকসভার অধ্যক্ষ। বাজেট নিয়ে রাজ্যসভা আলোচনা করতে পারলেও ব্যয় মঞ্জুরি দাবি করা, বিনিয়োগ বিল পাশ করা প্রভৃতি ব্যাপারে লোকসভার সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। লোকসভা কর্তৃক গৃহীত কোনো অর্থ বিলকে সংশোধন করা বা বাতিল করার ক্ষমতা রাজ্যসভার নেই। লোকসভায় গৃহীত যে কোনো অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিলটি লোকসভার কাছে ফেরত না এলে উভয় কক্ষে তা গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হয়। লোকসভার অনুমোদন ছাড়া সরকার কোনো অর্থ ব্যয় করতে পারে না। নতুন কর ধার্য, পুরনো করের পুনর্বিন্যাস, কোনো করের বিলোপ সাধন প্রভৃতি ব্যাপারে পার্লামেন্টের কার্যত লোকসভার অনুমোদন ছাড়া সরকার কোনো কাজ করতে অক্ষম। অবশ্য সরকারের সুপারিশ ছাড়া ব্যয় মঞ্জুরি বা কর ধার্যের কোনো প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করা যায় না। আবার মঞ্জুরিকৃত অর্থ নির্দিষ্ট খাতে ব্যয়িত হচ্ছে কিনা সে বিষয়ে লোকসভাকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। মন্ত্রীদের বেতন, ভাতা ইত্যাদি নির্ধারণের দায়িত্বেও পার্লামেন্টের। রাষ্ট্রপতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থাৎ ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টারের মাধ্যমে বার্ষিক আয়ব্যয়ের প্রস্তাব অর্থাৎ বাজেট পার্লামেন্টে অনুমোদনের জন্য পেশ করেন। নির্বাচন ও পদচ্যুত করার ক্ষমতা। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক সংসার অংশ হিসেবে পার্লামেন্টের নির্বাচিত সদস্যরা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যবৃন্দ কর্তৃক নির্বাচিত হন। রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান ভঙ্গের অভিযোগ উত্থাপন করে পার্লামেন্ট তাকে পদচ্যুত করতে পারে। উপরাষ্ট্রপতির পদচ্যুতিও পার্লামেন্টের উভয় কক্ষের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তাছাড়া সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা, মুখ্য নির্বাচন কমিশনার, মহাহিসাব নিয়ামক ও নিরীক্ষক, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রমুখকে পদচ্যুত করার জন্য পার্লামেন্ট প্রস্তাব গ্রহণ করতে পারে। এই সব ক্ষেত্রে লোকসভার মতোই রাজ্যসভারও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। উল্লেখ করা যেতে পারে যে পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের ২/৩ কর্তৃক বিচারপতিদের অপসারণ সংক্রান্ত প্রস্তাব গৃহীত হওয়ার পর সেই প্রস্তাবটিকে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয়। এর ভিত্তিতে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারপতিকে পদচ্যুত করতে পারেন। নিয়ন সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্টের উভয় কক্ষ আইনসভার অবমাননা কিংবা অধিকার ভঙ্গের অভিযোগে পার্লামেন্টের সদস্য এবং সদস্য নন এমন যে কোনো ব্যক্তিকে শাস্তি দানের ব্যবস্থা করতে পারে। তাছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলে পার্লামেন্ট হাইকোর্ট স্থাপন করতে কিংবা কোনো একটি অধস্তন আদালতকে হাইকোর্টের মর্যাদায় উন্নীত করতে সক্ষম। পার্লামেন্ট যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের ক্ষমতার পরিধি সম্প্রসারণ করতে পারে। ২৩০(১) নং ধারা। সাংবিধান সংশোধনের ক্ষমতা। সাংবিধান সংশোধনের ক্ষেত্রে ভারতীয় পার্লামেন্ট এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্যগুলির আইনসভাসমূহের সম্মতি প্রয়োজন। এই বিষয়গুলি হল রাষ্ট্রপতির নির্বাচন, কেন্দ্র ও রাজ্যের নির্বাহী কর্তৃত্ব এক্সিকিউটিভ অথরিটি এর পরিধি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সংক্রান্ত বিষয়, পার্লামেন্টে অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্ব এবং জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। অবশিষ্ট সব বিষয়ে পার্লামেন্ট এককভাবে সাংবিধান সংশোধন করার অধিকারী। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি ৩ ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, যথা জরুরি অবস্থা। প্রতিটি জরুরি অবস্থার ঘোষণাকে লোকসভা এবং রাজ্যসভা কর্তৃক অনুমোদিত হতে হয়। জাতীয় জরুরি অবস্থা। রাজ্যগুলিতে সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা এবং আর্থিক অন্যথায় তা বাতিল হয়ে যায়। এক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার সমক্ষমতার অধিকারী। রাজ্য গঠন ও পুনর্গঠন সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে নতুন রাজ্য গঠন করতে অথবা কোনো একটি রাজ্যের অংশকে অন্য কোনো রাজ্যের সঙ্গে সংযুক্ত করতে এবং কোনো রাজ্যের কোনো অঙ্গরাজ্যের কোনো অংশকে বিচ্ছিন্ন করতে কিংবা ২ বা ততোধিক রাজ্যকে একত্রিত করতে সীমানার হ্রাস বৃদ্ধি সাধন, নাম পরিবর্তন প্রভৃতি করতে পারে। ৩ নং ধারায়।
এইভাবে রাজ্য গঠন পুনর্গঠন প্রভৃতি ব্যাপারে লোকসভা ও রাজ্যসভার সমান ক্ষমতা ভোগ করে। জনমত গঠনে ভূমিকা পার্লামেন্টে কোনো বিলের উপর আলোচনা বিতর্ক প্রভৃতির মাধ্যমে জনসাধারণ সরকারের কার্যাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। তাছাড়া পার্লামেন্টে যে কোনো প্রশ্নের উত্তর দিতে কিংবা জ্ঞাতব্য বিষয়ে তথ্য ও সংবাদ সরবরাহ করতে মন্ত্রীরা বাধ্য থাকেন। এর ফলে জনগণের রাজনৈতিক জ্ঞানের ব্যাপ্তি ঘটে এবং সুস্থ জনমত পঠিত হতে পারে। অন্যান্য ক্ষমতা পার্লামেন্টের হাতে অন্য আরও কয়েকটি ক্ষমতা রয়েছে। এগুলির মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষের স্থাপন বা বিলোপ সাধন। অবশ্য এই ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য বিধানসভার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সম্মতিক্রমে রাজ্য আইনসভার উচ্চ কক্ষের প্রতিষ্ঠা বা বিলোপ সাধনের প্রস্তাব গৃহীত হলেই কেবল পার্লামেন্ট সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। 169 নং ধারা তাছাড়া পার্লামেন্ট কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের অধীনে চাকরি করার জন্য বসবাসগত যোগ্যতা স্থির করে দিতে পারে। 16 নং ধারা রাজ্যসভার একক ক্ষমতা কয়েকটি বিষয়ে রাজ্যসভা একক ক্ষমতার অধিকারী। এই বিষয়গুলি হল রাজ্যসভায় উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থনে যদি এমন কোনো প্রস্তাব গৃহীত হয় যে জাতীয় স্বার্থের রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয় পার্লামেন্টের আইন প্রণয়ন করা প্রয়োজন, তবে সেই বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। 249 নং ধারা উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের অন্তত 2/3 সংখ্যাগরিষ্ঠতায় রাজ্যসভা যদি এই প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট কর্তৃক এক বা একাধিক সর্বভারতীয় বিচার বিভাগীয় কৃত্তক সহ সর্বভারতীয় কৃত্তক গঠন করা প্রয়োজন বা জরুরি, তাহলে পার্লামেন্ট তা করতে পারে। 312 নং ধারা উপরাষ্ট্রপতির পদচ্যুতির ব্যাপারে প্রথমে কেবল রাজ্যসভায় প্রস্তাব উত্থাপন করার অধিকারী। এরূপ পদচ্যুতি সংক্রান্ত প্রস্তাব রাজ্যসভার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠের ভোটে গৃহীত হওয়ার পর তাতে লোকসভার সম্মতি জ্ঞাপন করলে উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়। 67 খ নং ধারা মর্যাদা পজিশন ভারতীয় পার্লামেন্টের মর্যাদার প্রশ্নে রাষ্ট্রবিজ্ঞানীরা সাধারণত ব্রিটিশ এবং মার্কিন পার্লামেন্টের সঙ্গে ভারতীয় পার্লামেন্টের তুলনা করে থাকেন। ব্রিটিশ পার্লামেন্টের মতো সার্বভৌম নয়, নট সভরেন লাইক ব্রিটিশ পার্লামেন্ট। ভারতীয় পার্লামেন্টের প্রকৃত মর্যাদার স্বরূপ জানতে হলে ব্রিটিশ পার্লামেন্ট এবং মার্কিন কংগ্রেসের কেন্দ্রীয় আইনসভার মর্যাদার সঙ্গে একটি তুলনামূলক আলোচনা করা প্রয়োজন। ব্রিটেনের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় ব্রিটিশ পার্লামেন্ট অপ্রতিহত ক্ষমতার অধিকারী। সেখানে বিচার বিভাগ পার্লামেন্ট প্রণীত কোনো আইনকে বাতিল বলে ঘোষণা করতে পারে।